হচ্ছে জোড়া ফাঁসির মঞ্চ, দুজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া যায়। 1930 সালে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই কারাকক্ষে ওনাকে রাখা হয়েছিল, বন্দি রাখা হয়েছিল। লাইট অ্যান্ড সাউন্ড শোর জায়গাটা হচ্ছে এইখানেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে। আর মনে হচ্ছে যেন সত্যি কয়েদিরা এখানে রয়েছে। জনরোষ উত্তাল হয়ে উঠল, স্বদেশী আন্দোলনের রূপ বদলে গেল স্বাধীনতা আন্দোলনে। হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলে যাই উইথ আকাশে তোমাদের স্বাগত। আজকে কিন্তু আমি আবারও চলে এলাম আলিপুর জেল মিউজিয়ামে। আর এই আলিপুর জেল মিউজিয়ামে কিন্তু এর আগের বারে যখন আমি এসেছিলাম পুরোটাই ঘুরিয়ে দেখেছিলাম, শুধুমাত্র লাইট অ্যান্ড সাউন্ড শোটা বাকি রয়ে গেছিলো। তাই আজকে তোমাদেরকে আমি মেনলি লাইট অ্যান্ড সাউন্ড শোটা তো দেখাবোই, সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই আলিপুর জেল মিউজিয়ামটা আবারও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো আমি এখন কিন্তু ঢুকছি আলিপুর জেল মিউজিয়ামে। এই দেখো হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম, আর ঢোকার সামনেই দেখো এখানে গেটের সামনে, এখানে এটা গেট, এই গেটের সামনেই দেখো এখানে কিন্তু ডিটেলস লেখা রয়েছে, এর টাইমিংটা কী রয়েছে সে টাইমিং ডিটেলস লেখা রয়েছে। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, সেটাও তোমাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করবো, কতটুকু দেখাতে পারি দেখা যাক। তো চলো। আর এটা হচ্ছে সোমবার কিন্তু বন্ধ থাকে, দেখো লেখা আছে মন্ডে ক্লোজ। তো চলো। আর এইখানে দেখো সামনেই কিন্তু এই আলিপুর জেল মিউজিয়ামে ঢুকেই কিন্তু গেটটা ঢুকে সামনেই এখানে রয়েছে পুরো পার্কিংয়ের পুরো সুব্যবস্থা রয়েছে, অনেক বড় বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে এই জায়গাটা। তো চলো এবার আমরা ভেতরে যাই। আর এখানে হচ্ছে কফি হাউসটা রয়েছে, আলিপুর জেল মিউজিয়ামের কফি হাউস, সেই কফি হাউসের এন্ট্রিটা হচ্ছে এখানে। আর এখানে সামনে হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে, গেট প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, আর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য প্রবেশ মূল্য কিন্তু 100 টাকা। তো আলিপুর জেল মিউজিয়াম সোমবার বন্ধ থাকে, বাকি দিনগুলোর কিন্তু ডিটেলস এখানে বলে দিয়েছে। দেখো দেখতে পাচ্ছ কী টাইম রয়েছে, বাংলা হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেই হয়, কী বারে কোন ল্যাঙ্গুয়েজে হয় সেটা কটা টাইম সেটা পুরো ডিটেলস কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখে নাও। আর টিকিট কাউন্টার কিন্তু বন্ধ হয় 10 মিনিট আগে, শো শুরু হওয়ার 10 মিনিট আগে টিকিট কাউন্টারটা বন্ধ হয়, এটা তোমরা মাথায় রেখো, সেই মতো তোমরা এসো। তো গেট দিয়ে ঢুকে সামনে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টারের ভেতরে কিন্তু আমরা ক্যামেরা করতে পারবো না, ভিডিও করতে পারবো না। এখানে টিকিটটা দেখাচ্ছি, আমাদের 30 টাকা করে দুটো টিকিট নিলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। আচ্ছা, খুব সুন্দর করে সাজানো আশপাশটা। আর ঢুকে গেটের সামনে দেখো কিছুটা গিয়ে সামনে এখানে রয়েছে, এখানে পুরো আলিপুর জেল মিউজিয়ামের পুরো ম্যাপটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ম্যাপ রয়েছে, কী জায়গা রয়েছে, কী স্পট এখানে তোমরা ঘুরবে তার ডিটেলস পুরো ম্যাপটা এখানে দিয়ে দিয়েছে। গেট থেকে সোজা এসেই কিন্তু এখানে প্রথমেই কিন্তু পড়বে হচ্ছে ফাঁসির মঞ্চ। তো চলো ফাঁসির মঞ্চে আমরা আগে যাই, একটু ফাঁসির মঞ্চটা দেখে নিই। আর ফাঁসির মঞ্চের এখানে দেখো কন্ডেমনেশন যে রুমটা সেটা হচ্ছে এখানে রয়েছে। ফাঁসি হওয়ার আগে স্বাধীনতা সংগ্রামীদেরকে এইখানে কিন্তু ফাঁসির আগে এই সমস্ত কক্ষগুলোতে রাখা হতো। দেখো কক্ষ সেলগুলো একবার দেখো, এই ধরনের কক্ষে রাখা হতো, মানে তোমরা ভাবতেই পারছো কতটা কষ্টের মধ্যে থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা অতিবাহিত হয়েছে। দীনেশ গুপ্তর স্ট্যাচু এখানে রয়েছে, উনি এই সেলটাতে ছিলেন ফাঁসির আগে। দীনেশ গুপ্তের যখন বিনয় বাদল দীনেশের মধ্যে দীনেশ গুপ্তকে যখন ধরা হয়েছিল এবং তার ফাঁসি যখন হয়েছিল তার আগে এইখানে এই সেলে রাখা হয়েছিল। ফাঁসিটা এই সামনে এখানে রয়েছে ফাঁসির মঞ্চ, সেখানে ফাঁসি দেওয়া হয়েছিল। দেখো সেলটা দেখো, এটা দুজনের সেল, দুজনকে রাখা হতো দুটো। আর সামনেই দেখো এখানে রয়েছে কিন্তু ফাঁসির মঞ্চ। এই জায়গাতে তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ একটা ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, একবার বিদায় দে মা, ক্ষুদিরাম বসুর সেই বিখ্যাত গান একবার বিদায় দে মা। উনি ফাঁসির আগে কিন্তু এই গানটা গেয়েছিলেন, এই গানটা লিখেছিলেন, আর সেটা বাজছে ব্যাকগ্রাউন্ডে। আর এই ফাঁসির মঞ্চে এসে সত্যি একটা মানে গায়ে যেন কাটা দিয়ে এসছে ফাঁসির মঞ্চটা। এইখানেই এটা হচ্ছে জোড়া ফাঁসির মঞ্চ, দুজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া যায়। আর এইখানে যখন ফাঁসি দেওয়া হতো, ফাঁসি দেওয়ার পরে বডিটাকে
এখানে দেখতে পাচ্ছ একটা জায়গা রয়েছে, লোহার একটা গেট মতো রয়েছে ওখানে ভেতরে, ওর গেটটা খুলে দিত। আর এইখানে সিঁড়ি রয়েছে, কাছের জায়গা রয়েছে সিঁড়ি, এটা একটা গেট আর কি, এটা খুলে সিঁড়ি দিয়ে গিয়ে বডিগুলোকে এখান থেকে নিয়ে আসা হতো বডিগুলোকে। আর এই ফাঁসির মঞ্চে মানে এই ফাঁসির জায়গাতে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই শহীদদের তালিকা এখানে দিয়েছে। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, দীনেশ গুপ্ত, দীনেশ মজুমদার, রামকৃষ্ণ বিশ্বাস, সবার নামই এখানে লেখা রয়েছে। বুঝতেই পারছো জায়গাটা। আর এই ঘরটা হচ্ছে অটোপসি রুম, দেখতে পাচ্ছ। এখানে ফাঁসি দেওয়ার পরে কিন্তু এই ঘরে নিয়ে আসা হতো, এখানে ডাক্তার চেক করতো যে যাকে ফাঁসি দেওয়া হয়েছে সে মারা গেছেন কিনা। আলটিমেট চেকটা কিন্তু এখানেই হতো। যদি মারা না যায় তখন আবার তার হাতের পায়ে শিরা কেটে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু এখানেই এই ফাঁসির মঞ্চে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং এই অটোপসি রুমে তাদের পোস্টমর্টম করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা রয়েছে নালা করা রয়েছে, এখানে রক্তগুলো কিন্তু যে রক্ত বেরোতো পোস্টমর্টমের পর বা হাতের পায়ে শিরা কাটার পর, সেই রক্ত কিন্তু এই নালা দিয়েই বাইরে বেরিয়ে যেত। আর এই ফাঁসির মঞ্চের ঠিক উল্টো দিকেই রয়েছে, দেখতে পাচ্ছ এখানে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায়ের কক্ষ, এখানে সব কিন্তু এখানে রয়েছে, চিত্তরঞ্জন দাসের কক্ষ পরপর এখানে রয়েছে। আর নেতাজির কক্ষটা কিন্তু আমি দেখেছিলাম, আগেরবারও দেখেছিলাম, উপরে রয়েছে ফার্স্ট ফ্লোরে। তো চলো। আর এই সেলটাতে ছিল হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়, পশ্চিমবঙ্গের এক্স চিফ মিনিস্টার ডক্টর বিধানচন্দ্র রায়, উনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। এই সেলটাতে উনি ছিলেন। এই ওপরের তলাতে রয়েছে কিন্তু নেতাজির কক্ষটা, নেতাজি সেলটা উপরে রয়েছে। উপরে যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাবো। সামনের এই সেলটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল। 1930 সালে 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই কারাকক্ষে ওনাকে রাখা হয়েছিল, বন্দি রাখা হয়েছিল। তো চলো তোমাদেরকে এবার আমি বলে দিচ্ছি তোমরা এখানে এই আলিপুর জেল মিউজিয়ামে তোমরা কিভাবে আসবে। তোমরা হাজরাগামী কলকাতার যে কোনো জায়গাতে কিন্তু হাজরাগামী যে কোনো বাস পেয়ে যাবে, বাস অথবা তোমরা মেট্রো করেও আসতে পারো হাজরাতে। হাজরা থেকে কিন্তু যে কোনো অটো বা বাস তোমরা ধরে 5 থেকে 6 মিনিটের মধ্যে তোমরা কিন্তু এই আলিপুর জেল মিউজিয়ামে পৌঁছে যাবে। আমার সামনে এখানে রয়েছে হচ্ছে নেহেরু কক্ষ, নেহেরু সেল এটা। আর নেহেরু সেলের সামনে দেখো এখানে সেলটা রয়েছে, এখানে নেহরুকে রাখা হয়েছিল, জওহরলাল নেহরুকে। আর এখানে ওনার মেয়ে ইন্দিরা গান্ধী এখানে বসে রয়েছেন, এখানে একটা স্ট্যাচু করা রয়েছে। ইন্দিরা গান্ধী যখন হচ্ছে আসতেন জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করতে, তখন কিন্তু এখানে এই গাছের তলায় বসে কিন্তু ওনারা কথা বলতেন, তাই এই জায়গাতে ওনার একটা স্ট্যাচু করা রয়েছে। আর এই হচ্ছে নেহরু সেল, জওহরলাল নেহরু, তিনি 17 ফেব্রুয়ারি থেকে 7 মে পর্যন্ত 1934 সালে এই কারাকক্ষে ছিলেন। এই হচ্ছে ওনার স্ট্যাচু রয়েছে। আর সেলটা বুঝতে পারছো ওইটুকু একটা খুব বেশি বড় সেল না, এর মধ্যে এনাদেরকে রাখা হতো। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটা বিশাল বড় ফাঁকা জায়গা রয়েছে। এই আলিপুর জেল মিউজিয়ামটাও কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে রয়েছে, আলিপুর জেলটাও যখন আগে ছিল। আর ঠিক যেমন এখানে দেখতে পাচ্ছ কিছু সেল রয়েছে, এখানে 1, 2, 3 আর এখানে 4, এখানে এরকম সেল নাম্বার ধরে পুরো সেলগুলো রাখা রয়েছে। আর এই সেল নাম্বারগুলো কিন্তু আগে যেমন আলিপুর জেল ছিল তখন যে সেল নাম্বার ছিল সেই সেল নাম্বারগুলো এখানে দিয়েছে। আমি পুরো সেলগুলো তোমাদেরকে আর এখানে এইগুলো ঘুরিয়ে দেখাচ্ছি না, তার কারণ এর আগে কিন্তু আমি অলরেডি এই আলিপুর জেল মিউজিয়ামের একটা ভিডিও বানিয়েছি, তার লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আর এর আই বটমে তোমায় দিয়ে দিলাম, তোমরা দেখতে পারো। আর এইটা হচ্ছে দ্বীপান্তরের বন্দি জীবন, মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যখন হচ্ছে বন্দীদেরকে রাখা হতো তাদের লাইফস্টাইল কেমন ছিল সেইগুলোকে পুরো তুলে ধরেছে এখানে উপরে। দেখো এখানে একটা মডেল করা আছে যেখানে ইংরেজদের গার্ডরা এখানে হচ্ছে আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদেরকে মারধর করছে, তারা একটা রেপ্লিকা করেছে এখানে। আর ওপরে হচ্ছে দ্বীপান্তরের বন্দি জীবন। চলো এখানে দেখো গেট থেকে ঢুকে এখানে সামনে একটা সেলুলার জেলের পুরো একদম রেপ্লিকা করা রয়েছে। দেখো সেলুলার জেলটা ঠিক
এইরকম স্ট্রাকচার, আর চারিদিকে পুরো জল দিয়ে ঘেরা। এই আলিপুর জেল মিউজিয়ামে কিন্তু দেখো এখানে রয়েছে তাঁতকল, এখানে বেশ ফাঁকা জায়গা রয়েছে, সেই জায়গাতে এখানে রয়েছে তাঁতকলটা, ঠিক তার ডান দিকে রয়েছে ওয়াশরুম একটা রয়েছে, সুতরাং তোমাদের মানে টয়লেটের কোনো চিন্তাই নেই, এখানে ওয়াশরুম রয়েছে। তো আলিপুর জেলে স্বাধীনতা সংগ্রামীদেরকে কীভাবে কী কাজ করতে হতো বা তাদেরকে কীভাবে কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে তার কিছু রেপ্লিকা এখানে তুলে ধরেছে। দেখো আমি যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে, তাদের জীবনযাত্রাটা পুরো এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছে, তারা কি কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে দেখো। একটা জিনিস কিন্তু বলতেই হয়, এই রেপ্লিকাগুলো যে বানিয়েছে বা যারা বানিয়েছেন অসাধারণ কিন্তু হাতের কাজ। দেখো দেখে কিন্তু মনে হচ্ছে যেন সত্যি কয়েদিরা এখানে রয়েছে। আর এই দেখো কিছু এই ধরনের কয়েদিও আমরা বিভিন্ন সিনেমার মধ্যে দেখে থাকি, যদিও তাদের সঙ্গে এগুলো তুলনা করাটা একদমই উচিত নয়, কারণ এখানে যে জীবনযাত্রাটা পুরোপুরি একটা স্বাধীনতা সংগ্রামীদেরকেই তুলে ধরেছে, স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকেই মেনলি জেলে ভরা হতো আগে। দেখো তাদের পুরো জীবনযাত্রাকে কি সুন্দরভাবে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। তো আলিপুর জেল মিউজিয়ামের কিন্তু আমি এখন যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে দেখো এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোর জায়গাটা হচ্ছে এইখানেই লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে। আর আজকে বলেছিল আমাদেরকে 6টার সময় স্টার্ট হবে, কিন্তু বলছি 6টা 15-তে গেট খুলবে, 6:30 থেকে স্টার্ট হবে। তোমাদেরকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা তো মোটামুটি যতটুকু দেখাতে পারবো আমি দেখাবো। আর সামনে এই যে হলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সিবিশন হল। এই এক্সিবিশন হলে সমস্ত কিছুই রয়েছে, স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে অনেক কিছুই বলা রয়েছে। তোমাদেরকে আমি আমার আগের আলিপুর জেলের ভিডিওতে দেখিয়েছি, তোমরা সেখান থেকে এটা দেখে নিতে পারো। আমি এইটাকে আর আজকে দেখাচ্ছি না। এই আলিপুর জেল মিউজিয়ামের এখানে সামনে দেখো দেখা যাচ্ছে এখানে ফুড জোন রয়েছে, সোজা এই রাস্তাতে হেঁটে গেলে ফুড জোন পাবে। তো তোমাদেরকে বাইরে থেকে কিন্তু কোনো খাবার দাবার কিনে আনার প্রয়োজনই পড়বে না। এখানে ফুড জোন রয়েছে, অনেকগুলো স্টল রয়েছে, এখানে সামনে কিছু স্টল দেখতে পাচ্ছি, ভেতরের দিকে আরও কিছু রয়েছে। তো চলো তোমাদেরকে সেটা দেখে দিচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে এই আলিপুর জেল মিউজিয়ামে। এখানে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, আর এইখানে তোমাদেরকে পুরোটাকে আমি দেখাবো। তবে এই লাইট অ্যান্ড সাউন্ড শো সম্বন্ধে তোমাদেরকে কিছু দুটো একটা কথা বলে রাখি আমি। সেগুলো হচ্ছে যদি কখনো মানে এটা এখন বর্ষাকাল চলছে, যদি কখনো বৃষ্টির জন্য কোনো সময় যদি বৃষ্টির জন্য বা অন্য কোনো কারণের জন্য যদি এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা যদি না দেখানো যায়, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এর কোনো রিফান্ড পাবে না। এর পার হেড হচ্ছে 100 টাকা করে এন্ট্রি ফি, কিন্তু রিফান্ড পাবে না। যদিও তোমরা যদি না হয় এটা ক্যান্সেল হয়, সেক্ষেত্রে তোমাদেরকে একটা কুপন এরা ইস্যু করে দেবে, সেই কুপন দিয়ে তোমরা যে কোনো সময় আবার পরবর্তীকালে এসে এটা দেখতে পারবে। তো চলো দেখা যাক এটা কখন হয়। আর নর্মালি এটা 6টার সময় টাইম দেওয়া ছিল, শীতকালে অন্ধকার হয়ে যায় বলে তখন কিন্তু 6টার সময় শুরু হয়ে যায়, কিন্তু এখনও দেখতে পাচ্ছ এখনও অন্ধকার হয়নি, এখনও ঠিকঠাক বোঝা যাবে না, সেই জন্য কিন্তু এখন টাইমটা হচ্ছে 6:30টার সময় শুরু হবে। আর এখন বাজে 6:15, 6:15-তে গেটটা খুলে দিয়েছে। অত্যাচারের ইতিবৃত্ত খতিয়ে দেখতে তৈরি হলো নীল কমিশন 1860 সালে। 1862 সালে মারা গেলেন দুদু মিয়া, কিন্তু যে লড়াই তিনি শুরু করেছিলেন তা থেমে তো গেলই না, বরং দ্বিগুণ তেজে প্রজ্বলিত হয়ে ছড়িয়ে গেল দিকে দিকে। 1905 দেশ জুড়ে বিপ্লবের দিকে দিকে আগুন।
তারই মধ্যে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করতে লর্ড কার্জানের বঙ্গভঙ্গের ঘোষণা। বিক্ষোভে উত্তাল সারা দেশ। বিলিতি জিনিস বর্জন করা শুরু হল। জন্ম নিল স্বদেশী আন্দোলন। ব্রিটিশ সরকার সিদ্ধান্তে অনড়। জনরোষ উত্তাল হয়ে উঠল। স্বদেশী আন্দোলনের রূপ বদলে গেল স্বাধীনতা আন্দোলনে। গুপ্ত হত্যার শিকার হিসেবে বেছে নেওয়া হল কুখ্যাত ব্রিটিশ অফিসারদের, যাদের একজন ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড। দীনেশ চন্দ্রগুপ্ত, তোমার শেষ ইচ্ছে কিছু আছে? সেই গভীর ঘুম ঘুমোতে চাই আমি, যা পৃথিবীর সব জ্বালা যন্ত্রণা মুছে দিতে পারে। আমার মৃত্যুতে কেউ যেন চোখের জল না ফেলে। আমায় ভালোবাসো যারা, তারা বিলাপ করো না। অসহায় অশ্রু জলে আমার আত্মা শান্তি পাবে না। তো বন্ধুরা, আমরা জাস্ট এক্ষুনি লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখে জাস্ট বেরোলাম। আর এটা প্রায় 45 মিনিট ধরে হয়েছিল। আমি তোমাদেরকে খুব একটা দেখাতে পারিনি, কারণ এখানে ভিডিও বা ফটো তোলা কোনো নিষেধ রয়েছে। তবুও আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি। জানি না কতটুকু কেমন হয়েছে। তোমরা যখন আসবে এটা সময় নিয়ে আসবে, কারণ প্রায় 45 মিনিট ধরে এটা চলেছে। তো চলো, আর খুবই কিন্তু ভালো লেগেছে, এটা বলতেই হবে। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা কিন্তু খুব ভালো করে এরা তুলে ধরেছে এখানে লাইট আর সাউন্ড শোর মধ্য দিয়ে। তোমরা দেখলে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমি তোমাদেরকে এই আলিপুর জেল মিউজিয়ামটা পুরোটা ঘুরিয়ে দেখালাম। সেই সঙ্গে কিন্তু আমি এখানে যে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো, সেটাও সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে বললাম। যদিও তোমাদেরকে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখাতে পারিনি, কারণ এটা ভিডিও করা এখানে নিষেধ রয়েছে। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই মিউজিয়াম সম্পর্কে কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে লিখতে পারো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ট্রাভেল বা ফুড ব্লগের ভিডিওতে।